আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করব এবং এই পর্বটি আমাদের এই পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পর্ব। তো চলো দেখি সর্বশেষ পর্বে আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করতেছে। দেখো, ফার্স্ট প্রশ্ন, পোলারিটি ব্যাখ্যা করো। আচ্ছা, পোলারিটি ব্যাখ্যা করো। এখন পোলারিটি জিনিসটা কি বলতো? কোন একটা যৌগের মধ্যে আংশিক ধনাত্মক ডেল্টা প্লাস এবং আংশিক ঋণাত্মক ডেল্টা মাইনাস সৃষ্টি হওয়াকে আমরা পোলারিটি বলি। তো আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, এটার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3 আর হাইড্রোজেন 2.1, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 0.9। তাহলে আমাদের একটা শর্ত ছিল এরকম, যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 থেকে বড় হয় আর 1.7 থেকে যদি ছোট হয়, আমরা সেই যৌগকে পোলার যৌগ বলতে পারবো। তাহলে আমাদের 0.9 কি অবশ্যই 0.5 থেকে বড় আর 1.7 থেকে ছোট, এজন্য আমরা এই সিএলকে পোলার যৌগ বলতে পারি। এবং পোলার যৌগ হওয়াতে দেখো, হাইড্রোজেন প্রান্ত আংশিক ধনাত্মক এবং ক্লোরিন প্রান্ত আংশিক ঋণাত্মক মানে আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি করেছে। ওকে, সো এটা এখানে হলো। দেন দেখো, আয়নিক যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কেন ব্যাখ্যা করো। আয়নিক যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কেন? আমরা জানি যে আয়নিক যৌগের মধ্যে কি হয়, ধাতু এবং অধাতু অংশগ্রহণ করে। ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়। তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করার ফলে ধাতু মানে আয়নিক যৌগের যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা অনেক বেশি হয়। এটা হচ্ছে মূল কথা। এখন দেখো, আমি যে কথাটা বলেছি সেগুলোই এখানে বলেছে যে যেসব যৌগে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে সংযুক্ত থাকে তাদেরকে আয়নিক যৌগ বলে। আয়নিক যৌগের স্ফটিক ল্যাটিসে প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ মানে পজিটিভ হলে সে নেগেটিভ দ্বারা পরিবেষ্টিত হবে আর নেগেটিভ থাকলে সে পজিটিভ আয়ন দ্বারা বা পজিটিভ চার্জ দ্বারা পরিবেষ্টিত থাকবে। এই অবস্থায় বিপরীত চার্জযুক্ত আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকার কারণে প্রতিটি আয়ন দৃঢ় সংঘবদ্ধভাবে থাকে। এজন্য আয়নিক যৌগের আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়? অনেক বেশি হয়। আয়নিক যৌগের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? তো বিদ্যুৎ পরিবহন করার জন্য তো অবশ্যই আমাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করতে হবে। ফার্স্ট অফ অল, গ্লুকোজ একটি সমযোজী যৌগ। গ্লুকোজ একটি সমযোজী যৌগ, কিন্তু এখানে আমি কোনো পোলারিটি সৃষ্টি করতে পারি না। গ্লুকোজের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না এবং এই গ্লুকোজের মধ্যে পোলারিটি সৃষ্টি হয় না বিধায় গ্লুকোজ কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। কেননা বিদ্যুৎ পরিবহন করার জন্য সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পোলারিটি, পজিটিভ বা নেগেটিভ প্রান্ত। সো এখানে যেহেতু কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে না, ফলে গ্লুকোজ বিদ্যুৎ পরিবহন করবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, C12H22O11 চিনি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? কারণ যেই কথাটা মাত্রই গ্লুকোজের জন্য বলেছিলাম সেই সেম অ্যান্সার এখানেও, যে এখানে কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে না। খেয়াল করো, যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। কেননা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন তথা ইলেকট্রন এর বাহক প্রয়োজন। তাহলে C12H22O11 যৌগটিতে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না। যেহেতু সমযোজী যৌগ, আমরা এখান থেকে পোলারিটি সৃষ্টি করতে না পারলে তো কোনো আয়ন তৈরি করতে আমরা পারবো না। আর দ্রবণে আয়ন না থাকলে, দেখো, আর দ্রবণে আয়ন না থাকলে তা কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। দ্রবণে চিনির যে সংকেত C12H22O11 আয়ন আকারে বিভক্ত হয় না, মানে এটা পজিটিভ নেগেটিভ কোনো আয়নে সে বিভক্ত হতে পারছে না। কাজেই আমাদের এই যে চিনির যে সংকেত C12H22O11 জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, কঠিন অবস্থায় পটাশিয়াম, KF মানে কি? পটাশিয়াম ফ্লোরাইড। কঠিন অবস্থায় পটাশিয়াম ফ্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না কেন? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করার জন্য যে জায়গা দরকার, দেখো, বিদ্যুৎ যে পরিবাহিত হবে এর জন্য তো একটা স্পেস দরকার। কঠিন অবস্থায় এদের অণুসমূহ এত কাছাকাছি বা এত ক্লোজলি অবস্থান করে যে সেখানে কোনো স্পেসই থাকে না, এবং স্পেস না থাকার কারণে কঠিন অবস্থায় পটাশিয়াম ফ্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না। বাট গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তারা আবার বিদ্যুৎ পরিবহন করে। গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তারা আবার বিদ্যুৎ পরিবহন করে। ওকে, ফাইন।
নেক্সট প্রশ্ন দেখো, কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন? সেম অ্যান্সার যেটা আমরা পটাশিয়াম ফ্লোরাইডের জন্য বলেছিলাম, সেম অ্যান্সার এটা আমাদের আয়নিক যৌগের জন্য, যে আয়নিক যৌগ যখন কঠিন অবস্থায় থাকবে তখন এদের ক্লাস বা এদের অণুর গঠন এত শক্তিশালী এবং এত দৃঢ়ভাবে থাকবে যে এদের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না বিদ্যুৎ পরিবহন করার জন্য। বাট যখন আমরা এদেরকে দ্রবীভূত করব বা গলিয়ে ফেলবো তখন সেখানে ফাঁকা জায়গা তৈরি হবে, যে ফাঁকা জায়গা থেকে কি করা সম্ভব? বিদ্যুৎ পরিবহন সম্ভব। ওকে, সো এখানে এই কথাই বলা হচ্ছে, দেখো বিদ্যুৎ পরিবহনের শর্ত হলো মুক্ত ইলেকট্রনের চলাচল, কিন্তু ক্লাস অবস্থায় ইলেকট্রন চলাচল করতে পারে না বলে, মানে কেন পারতেছে না? কারণ সেখানে কোনো ফাঁকা জায়গা নেই। এই ফাঁকা জায়গা না থাকার কারণে আয়নিক যৌগসমূহের মানে যখন কঠিন থাকে তখন বিদ্যুৎ পরিবহন করে না। বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয় কেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। এখানে দেখো এটার অ্যান্সার কি হতে পারে। নর্মালি HCl কে কিন্তু আমরা কখনোই H+ এবং Cl- এ ভাগ করতে পারবো না। কি করতে হবে দেখো, এই HCl এর সাথে আগে পানি মিশাতে হবে। পানি মিশালে HCl এর একোয়াস দ্রবণ, HCl এর একোয়াস দ্রবণ তৈরি হবে, এবং এই HCl এর একোয়াস দ্রবণকে যদি আমরা ভাগ করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে পাবো আমরা H+ এবং Cl-, H+ এবং Cl-। তাহলে এই যে আমরা একোয়াস দ্রবণ তখনই তৈরি হচ্ছে যখন তুমি পানি মিশাচ্ছ। তাহলে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড কি পানি ব্যতীত H+ এবং Cl- এ পরিণত হতে পারবে? অ্যান্সারটা না। পানি মিশালে ফার্স্টে সে অ্যাকোয়াস দ্রবণ হবে এবং সেই অ্যাকোয়াস দ্রবণকে আমরা H+ এবং Cl- এরকম দুইটা অংশে বিভক্ত করতে পারবো। তো এইটাই বলছে যে দেখো নর্মালি তড়িৎ পরিবাহী নয়, কারণ কোনো যৌগকে তড়িৎ পরিবাহী হতে হলে তাকে অবশ্যই ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হতে হবে। কিন্তু বিশুদ্ধ অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আণবিক অবস্থায় থাকে তথা আয়নিত হয় না। এই আয়নিত করতে হলে তাকে পানির সাথে মিশ্রিত করতে হয়। পানির সাথে মিশ্রিত করে আয়নিত করে আমরা তখন H+ এবং Cl- এরকম দুইটা অংশে ভাগ করতে পারি। তাই বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয়। কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? একই অ্যান্সার দেখো, যেই অ্যান্সারটা আমরা এর আগেও বলেছিলাম, যে কঠিন অবস্থায় এদের ক্লাসের মধ্যে বা এদের গঠনের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না যে ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে। তো যখন এদেরকে গলিত বা দ্রবীভূত করতে পারি তখন সেখানে ফাঁকা জায়গা তৈরি হয় এবং সেই ফাঁকা জায়গা থেকে এই সকল যৌগ বা বস্তুসমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কেন? ব্যাখ্যা করো। ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কেন? বিদ্যুৎ পরিবহন করার জন্য যে শর্ত আমাদেরকে আয়নে বিভক্ত করে, কেননা আমরা বিদ্যুৎ পরিবহন করি কোথায় বলতো? ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বারে। তাহলে ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বারে কে যায় বা কারা যায়? ক্যাটায়নরা ক্যাথোড তড়িৎদ্বারে যায়, অ্যানায়নরা অ্যানোড তড়িৎদ্বারে যায়। তাহলে এই যে তারা যে ক্যাথোড তড়িৎদ্বার বা অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে যে চার্জ মুক্ত হয়, তাহলে আমাকে তো ফার্স্টে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ করতে হবে। তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কি পাই? ক্যাটায়ন Ca2+ পাই, আর ক্লোরিন কি পাই? Cl- পাই। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন এরকম দুইটা অংশে ভাগ করতে পারি, তাই আমি বলতে পারি যে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে যে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা অংশ যে ভাগ করতে পারি, তাহলে এখান থেকে পজিটিভ ক্যালসিয়াম অংশ যাবে ক্যাথোডে আর নেগেটিভ Cl অংশ যাবে অ্যানোডে। তাহলে ক্যাথোড এবং অ্যানোড থেকে চার্জ মুক্ত হবে এবং চার্জ মুক্ত হওয়ার মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এত বেশি কেন? দেখো আয়নিক যৌগের গলনাঙ্ক সবসময় বেশি হয়। এর মূল কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে এবং এদের মধ্যে অনেক শক্তি, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এদের ক্লাস গঠন হয়, ফলে তারা পরস্পর কাছাকাছি থাকতে চায়, পরস্পর অনেক শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চায়। এই বন্ধন যদি আমি ভাঙতে চাই তখন আমাকে অনেক বেশি শক্তি বা তাপ প্রদান করতে হয়, ফলে তখন গলনাঙ্কটা বেড়ে যায়। তাহলে মূল ব্যাপারটাই হচ্ছে এদের আয়নের যে বৈশিষ্ট্য সেটা বিপরীতধর্মী। আয়নের বৈশিষ্ট্য কি? বিপরীতধর্মী, এবং এই বিপরীতধর্মী আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, যেই কথাটা বললাম যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, ব্যাখ্যা করে সেম অ্যান্সার যে আয়নিক যৌগের মধ্যে কারা থাকে? পজিটিভ নেগেটিভ আয়নটা থাকে, তাই না? তাহলে এই পজিটিভ নেগেটিভ আয়নদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, ফলে তাদের বন্ডিংটা অনেক স্ট্রং হবে। এই স্ট্রং বন্ডিংটা ভাঙতে আমার অনেক বেশি শক্তির প্রয়োজন, যেটা কিনা আমরা তাপ শক্তি হিসাবে দেই, এবং এই তাপ শক্তি বেশি দেওয়াতে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, পটাশিয়াম ফ্লোরাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ। আশা করতেছি এখন এই টাইপের প্রশ্নের অ্যান্সার তোমরা পারবা। সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? সেম অ্যান্সার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বল ছিন্ন করতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়, ফলে সোডিয়াম ক্লোরাইডের কথা বলো, পটাশিয়াম ফ্লোরাইডের কথা বলো বা আয়নিক যৌগের কথা বলো, যে কোনো আয়নিক যৌগের কথাই বলো না কেন,
মূলত কারণ একটাই, যে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল ছিন্ন করতে আমাদেরকে অনেক বেশি তাপ দিতে হয়, ফলে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। ওকে, তো আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ের যতগুলো অনুধাবনমূলক প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্নগুলোই কমপ্লিট করতে পেরেছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। এক্সামে যদি আমাদের টু দ্য পয়েন্ট যদি আমরা অ্যান্সারগুলো লিখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো মার্কস পেয়ে যাব। তো তোমরা সেই টু দ্য পয়েন্ট যেভাবে বলা হলো সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। আশা করতেছি তাহলে তোমাদের লেখার মানও যেরকম সুন্দর হবে, পরীক্ষার হলে তোমরা ভালো একটা মার্কসও ক্যারি করতে পারবে। তো এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।